আসো আসো তাড়াতাড়ি আসো। সকাল সকাল এক ছাদ বৃষ্টি হয়ে গেছে, দেখো ভিজা ভিজা হয়ে আছে উঠোনটা পুরো। কোথায় গেছিলা? কি কোথায় পালি তুই? সত্যি এসব কেনার দরকার কি? তোমার হাতে কি ওটা দেখি? নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো দেখি। কে দিত? কে দিল? বুনু? কোথায় বুনু? আমি দিয়েছি আমাকে। বুনু না দিদি? আমাকে বুনু দিদি না বুনু? বুনু না দিদি? শোনো আমার কাছে শোনো, এক জায়গায় যাচ্ছি, যাবা? যাবা? আসো কোলে আসো কোলে আসো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনই সকালবেলায় ভাবি যে ভিডিওটা কোথা থেকে শুরু করব, এটা নিয়েই পুরো ভাবনা চিন্তা পড়ে যায় আর কি। তো আজকে ভাবলাম যে চলো কাজকর্ম দিয়ে শুরু করব না, আজকে একটু রাস্তা থেকে একটু হেঁটে আসি। আর বান্ধবী বলছে যে তোর নাইটি আর আমার নাইটি এক সেম সেম হয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গেই কিনেছিলাম, ঠিক আছে। আমারটা আমি পরে ফেলেছি, পয়লা বৈশাখের আগে কিনেছিলাম, আর ওরটা সবেমাত্র বের করেছে। তো তার জন্যই এটা নিয়ে আমরা বলা গাওয়া করছিলাম রাস্তাতে। তো এদিকে দেখো গাছে ফুলগুলো কেউ কেউ তুলেছে, আবার দু একটা ফুল গাছে রয়েই গেছে। তো চলো বাড়ি চলে এসেছি, এখন আমি আমার কাজকর্ম সকালবেলায় তো করে নিয়েছি, শুধু এখন রান্নাবান্নার জোগাড় এগুলোই করব। আজ বেশ কয়েকদিন ধরে কলসি আমি রাস্তায় রেখে আসি না, কারণ হচ্ছে মানে কেনা জলটা নেওয়াই হয় না রান্নার জন্য। জানো তো, কেনা জল নিলেও না কলসিতে করে খুব নষ্ট হয়, মানে ধোয়াধুয়িও মানে এত আলসি লেগে যায়, মানে ধোয়াধুয়িগুলো যে কলের জল দিয়ে করব সেটাও করি না, কলসি কাছে থাকলে পরে ওটা দিয়েই করে নিই। তো বেশ কয়েকদিন ধরে না নেওয়া হচ্ছে না, তো এই ট্যাঙ্কির জল দিয়েই রান্না করতে হচ্ছে। আমাদের ট্যাঙ্কির জলও একদম ভালো না, আয়রনে ভর্তি। তো ট্যাঙ্কির জল, আমাদের কলের জল বা ট্যাঙ্কির জল কেউ যদি একভাবে 10 দিন একটানা খায়, তার মানে পেটে ব্যথা আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে। এত পরিমাণে আয়রন। আর আমার গ্যাসের ওভেনটা দেখছো কী অবস্থা। ওভেনটা কিন্তু আমি রোজই রান্না করতে এসে পরিষ্কার করি, ঠিক আছে। তারপরে ওই যে খাওয়ার মাওয়ার রান্না টান্না করি, তো তেল চিটচিটে, তারপরে তোমার বাবুর খাওয়ার বসিয়ে থুয়ে ধরো বাইরে গেলাম, ঠিক আছে, এসে দেখলাম উতরে পড়ে একদম মানে ওভেনটা পুরো ভর্তি হয়ে গেছে। তারপরে ভাতের হাঁড়ি থেকে ফ্যান পড়ে, কখনো কখনো ঢাকনা দিয়েই বাইরে কাজ করতে চলে যায় বা বাবুকে খুঁজতে চলে যায়। তো এরকম করতে করতে ওভেনগুলো না পুরো একদম মানে নোংরা হয়ে যায় আর কি, ফ্যান ট্যান পড়ে। তারপরে এই যে প্রেশার কুকারে ডাল বসাই, প্রেশার কুকারের সিটিটা একদম ভালো না, ঠিক আছে, মানে সিটি দেয় না সেরকম একটা। এর আগে সারিয়ে নিয়ে এসেছি, সারিয়ে নিয়ে আসার পরেও না ভালো হয় না প্রেশার কুকারটা, ওই অরিত্রের অন্নপ্রাশনে পাওয়া প্রেশার কুকার ওটা। তো সিটি দেয় না, ডালের জলগুলো সব পড়ে যায়, অল্প একটু জল দিই, তো তবুও না ওই প্রেশার কুকার থেকে সব ডালের জলগুলো না সব নিচে পড়ে ওভেনটা পুরো ভর্তি হয়ে যায়। যাব একটুখানি বাজারে, তার আগে ভাবলাম যে এই যে তোমার কাঁঠালের বীজগুলো একটুখানি কেটে রেখে যাই, ভাজা করব। বীজগুলো দেখছি এক জায়গায় মানে রেখেছি, তো সেই রোদে দিয়ে তুলে রেখেছি, দেখছি কি নিচেকার বীজগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। তো আগে ভাবলাম যে বীজগুলো নষ্টই হয়ে যাবে, তো মানে কেটে রাখি কটা, রান্না করব, মানে ভাজা করব আর কি। আর আজকে একটু পরেই রান্না করব, কারণ এখন আর রান্না করব না, একটু দেরি করে রান্না বসাবো। কেন বলো তো, অরিত্রীর বাবা গেছে অনেক দূরে, মানে কল্যাণী গেছে। আজ থেকে 1 বছর আগে এমসে থেকে লিখে দিয়েছিল এমআরআই করার জন্য, তো আজকে ডেট ছিল, তো তার জন্যই গেছে। আর আমি কিন্তু জানিও না চলে গেছে, আমি ঘুমিয়েছিলাম, আমাকে বলেও যায়নি যে আমি যাচ্ছি কি ভালো বা কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমাকে কিছু বলে যায়নি, আর আমি জানিও না। আমাকে এর আগে অনেক দিন আগে শুনেছিলাম যে 8 তারিখে ডেট ছিল, তো আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো এমআরআই করতেই গেছে, তো সেটা ভেবেই বসে আছি হয়তো এমআরআই করতে গেছে। আর জানো তো, তার জন্য এখন আর রান্নাবান্না করবো না, একবারে বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসে একটু পরে রান্না বসাবো। আমার সকালবেলাটাই খেলেও চলে না খেলেও চলে, মানে খেলেও বেশি হয়ে যায়, না খেলেও মানে ভালো লাগে না, মানে এরকম একটা ব্যাপার। খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই, আমার খেতে ইচ্ছা করে না সকালবেলা অতটা। তো এদিকে বান্ধবীর আমি দুজন মিলে গেলাম একটুখানি বাজারে, আর বাজারে মাছ বাজারে গিয়ে দেখছি এই যে শোল মাছ না লাঠা মাছ, এগুলো শোল মাছই হবে হয়তো। তো মাছগুলো দেখে বিশাল পছন্দ হলো, কিন্তু নিলাম না, থাক। মাংস নিতে বলেছে আমার শাশুড়ি মা, পয়সা দিয়েছে অরিত্রীকে, বলেছে মাংস নিয়ে আসতে। তো তার জন্য মাংসটাই নিলাম, একটু বেশি করে নিলাম যাতে ওদেরকেও দিতে পারি, মানে ওনাদেরকেও দিতে পারি আর কি। বলেছে আমার শাশুড়ি মা, অরিত্রীকে 100 টাকা দিয়েছে, বলেছে দাদুকে মাংস রান্না করে দিতে। তো তার জন্য নিয়ে নিলাম মাংস। আর বাড়ি গিয়ে যেতে যেতে তোমার 9:30 10টা হয়তো বেজে যাবে, তো তারপরে বাড়ি গিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করব। কখন বাড়ি আসবে না আসবে আমি কিছুই জানি না,
ঠিক আছে। তো ধীরে সুস্থে আমার রান্না করে রাখার দরকার, আমি রান্না করে রাখবো। আর বান্ধবী ওদিকে বললো যে লুচি নিয়ে আসতে আমার জন্য, তো আমি ওর জন্য প্যাকেট করে লুচি নিলাম। এ নাও, দিদিকে একটা দাও আর তোমার একটা, দিদিকে দাও। দিদিকে দাও, ছিঁড়ে দেবে, দিদিকে ছিঁড়ে দেবে, দাও। হ্যাঁ দিদি ছিঁড়ে দেবে। শোনো, আমাকে দিবা না, আমাকে দিবা না, দিবা না তো, আমি এনে দিলাম, দিবা না তো, দাও। শোনা, দিবা না, ও দাও, আমাকে দাও, খাবো না আমি, তুমি দাও, দিবা না তো, ঠিক তো, ঠিক আছে, আমি কথা বলবো না তোমার সাথে, যাও, কথা বলবো না, কথা বলবো না কিন্তু। তো বাজার থেকে তো মাংস নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে তোমার মাংসটা ঢেলে, চলো মাংসটা ভালো করে আমি ধুয়ে নিই, আর হচ্ছে তারপরে আমি রান্নাবান্না বসাবো। এখানে হচ্ছে 150 টাকার মাংস আছে, বাজারে আজকে জিজ্ঞাসা করলাম মাংসের কেজি হচ্ছে 230 টাকা, তো 150 টাকার মতন মাংস নিয়ে এসেছি। আর সব কিছুই ছিল, আর কিছুই নিয়ে আসিনি, আলু পেঁয়াজ রসুন টসুন আদা, শুধু আদা নিয়ে এসেছি একটুখানি, ব্যাস দিয়ে বাড়ি চলে এসেছি বাজার থেকে। মাংসটা ধোয়া কমপ্লিট, এখন চলো রান্না বান্না বসাবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, তো আজকে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। কেউ কেউ মাঝে মাঝে কমেন্ট করো যে অরিত্রীর বাবা কি বাইরে থাকে, না বাইরে থাকে না, বাড়িতেই থাকে। আমার ইচ্ছা করে না কাউকে দেখাতে, ঠিক আছে, ফোনে ভিডিও তুলতে, ঠিক আছে, ও তার জন্য আমি দেখাই না। আর হচ্ছে আমি আমার নিজের লাইফস্টাইল আমি তুলে ধরি তোমাদের সামনে, এটাই তোমরা দেখে খুশি হও, এটাই আমার কাছে অনেক। আমি তাই আদার্স কাউকে ভিডিওর সামনে আমি আনতেই চাই না। আর চলো বলে দিই এমআরআই করতে যাওয়ার কারণ কি। আজ থেকে মনে 2 বছর আগে হয়তো ধানের বস্তা একা একা মানে তুলতে গিয়ে, মানে ধান যে ভাঙায় যে কলঘর, সেই কলঘরে একা একা তুলতে গিয়ে মাজায় লেগেছিলো, দিয়ে হাড় ফেটে গেছে না সরে গেছে জানি না, সে ওষুধ টষুধ খেয়েও ঠিক হয়নি। তো তারপরে এছাড়াও অনেক নানান রকম শরীরে প্রবলেম হয়েছে, তো তাই সেই কারণে হচ্ছে এমআরআই লিখে দিয়েছিল ওই কল্যাণী এমসে থেকে, তো তার জন্য যে এমআরআই করতে গেছে আর কি। তো এদিকে দেখো আমি সকাল সকাল ওইদিকে ভাত রান্নাঘরে বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে বিছানার চাদরগুলো তো সব নষ্ট হয়ে গেছে। আমার কাছে যে 3-4টে বিছানার চাদর আছে, মানে পাল্টে পাল্টে যে পাতি, সব বিছানার চাদরগুলো ডিসকালার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই বিছানার চাদরটা অনেক দিন আগেকার গিফট পাওয়া বিছানার চাদর, ঠিক আছে, তো এটাই শুধুমাত্র ছিল, তো তোলা ছিল। তো ভাবলাম যে চলো এই বিছানার চাদরটা আমি বের করে ফেলি, আর বাদ বাকি যে বিছানার চাদরগুলো ডিসকালার হয়ে গেছে ওগুলো ভাবছি কেচে ভালো করে কাচবো, কেচে মাকে দিয়ে দেবো, বলবো কি ক্যাথা পাততে, ঠিক আছে, ক্যাথা পাতলে বেশ ভালো হবে। ওই সব বিছানার চাদর দিয়ে ক্যাথা কিন্তু ভালোভাবে পাতা যায় আর কি। তো মাকে দিয়ে দেবো, মা আসলে পারে ক্যাথা পেতে নেবে। আর আমি 2-1টা বিছানার চাদর কিনতে হবে। আমার এই নতুন বিছানার চাদর শুধুমাত্র এই একটাই আছে সম্বল। আর জানো তো বিছানার চাদরটা গিফট পাওয়া, কিন্তু বিছানার চাদরটা দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বিছানার চাদরটা না সুতির না, জানো তো, মানে কেমন যেন পিছলা টাইপের, ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে কিন্তু পিছলা টাইপের। এর সাথে মানে বালিশের ওয়ার টোয়ার এগুলোও কিন্তু আছে, যেহেতু বালিশ টালিশগুলো ওই ঘরে থাকে, তো বালিশের ওয়ারগুলো আর পরালাম না, জাস্ট বিছানার চাদরটা সুন্দর করে চেঞ্জ করে নিলাম। তো এদিকে দেখো এই বাক্সর ওপরে যত ঝুড়ি টুড়ি যত যাবতীয় যা কিছু ছিল সব আমি নামিয়েছিলাম, এই টিভিটাও নামিয়েছিলাম। আর ওই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ কর্নারে, ওগুলো সব হচ্ছে ওয়াইফাইয়ের বাক্স। আগে ওয়াইফাই পাল্টিয়ে লাগিয়ে দিয়ে যেত মাসে মাসে, ঠিক আছে, বক্স লাগিয়ে দিয়ে যেত। তো সেই বাক্সগুলো না নিয়ে যায় না, আর আমার ঘরের মধ্যে থেকে থেকে অত্যাচার হয়। এই বাক্সগুলোর জন্য আরশোলা, তারপরে পিঁপড়েই পুরো ভর্তি হয়ে থাকে, এই ঘরগুলো একদম পুরো বাজে অবস্থা হয়ে যায়। এর আগে একটা বাক্সতে দেখছি পিঁপড়েতে কাগজগুলো কেটে পুরো মানে যা তা অবস্থা করেছে। তো ওই বাক্সটা আমি মানে ফেলে দিয়েছিলাম, আর এই বাক্সগুলো নাকি ফেরত নিতে আসবে, তো তার জন্য নাকি বাক্সগুলো ফেলাই হয় না। আমার না এইসব ঘরে জ্যাম করে রাখে না, খুব বিরক্ত লাগে আমার, মানে জ্যাম করে রাখলে না ভীষণ বিরক্ত লাগে। তো টিভিটাও নামিয়েছিলাম, নেমে ঝেড়ে ঝুড়ে আবার সব পাতলাম। এই বিছানার চাদরটাই বাক্সর তলায় ছিল, তো ওটাকে টেনে বাক্সর তলা থেকে বের করলাম আর কি। আর বাক্স কিনে না সত্যি আমি ঠকে গেছি বলতে, বাক্সর মধ্যে অনেক জিনিসপত্র রাখা যায়, কিন্তু বাক্সটা যেহেতু অনেকটা বড়, আর মানে নিচে যেই জিনিসগুলো চলে গেছে না সেগুলো বের করতে না ভীষণ অসুবিধা হয়। আর জায়গাটাও একদম পুরো মানে নিয়েছে বাক্সটার জন্য আমার ঘরে।
তো তার জন্য না খুব অসুবিধা হয়। এই বাক্সটা যদি আবার মানে নিচের জিনিসগুলো যদি আবার বের করতে কোনো সুযোগ সুবিধা থাকতো তাহলে আবার কোন একটা ব্যাপার ছিল, মানে যেগুলো একদম তলায় চলে গেছে সেগুলো আমি বেরই করতে পারি না, খুব অসুবিধা হয়। বাক্সর ওপর থেকে সব জিনিস নামা ওড়ে এই করতে করতে ভীষণ অসুবিধা হয়। ওদিকে আমার বান্ধবী এসেছে, ওদের বাড়িতে কেউ নেই, তো একা একা ছিল, তো আমার সাথে গল্প করতে এসেছে, ভালোই হয়েছে। তো একজন গল্প করার মানুষ থাকলে পারে আমার কাজগুলো করতে একটু মানে খুব সুবিধা হয় আর একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর কি, গল্পে গল্পে কথায় কথায়। তো এসে আমি ওদিকে ভাত কিন্তু উনুনে আমার বসানো আছে, আর ভাত ওই যে গ্যাসে বসিয়ে দিয়েছে, আমি যে ঘরের এই কাজগুলো করলাম পরে গিয়ে কি দেখছি জানো, ভাতটা পুরো গলে দই হয়ে গেছে। যেহেতু আজকে আমি মাংস নিয়ে এসেছি, ভাতটা একটু ঝরঝরে করে রান্না হবে, মানে ঝরঝরে ভাতে মাংস দিয়ে খেলে ভালো লাগবে, কিন্তু এত বাজে হয়ে গেছে, পুরো ফেনা ভাত হয়ে গেছে। আমার না মানে রাগও হচ্ছে, আবার ভাবছি যে কি করতে আমি ঘরের কাজ এখন করতে গেলাম, মানে কি বলবো তোমাদেরকে, মানে কিছু করে নেই। ওই ভাতটা শুধুমাত্র একবারই খাওয়া যাবে, রাতে আবার কিছু না কিছু করতে হবে। যেহেতু ভাতটা ওরকম দলা দলা গরম গরম, তবুও ওই ফেনা ভাতটা মাংস দিয়ে কোনো রকম খাওয়া যাবে, কিন্তু ওই ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর খাওয়াই যাবে না, চাপ চাপ হয়ে যাবে, একদম খাওয়া যাবে না। তো তাড়াতাড়ি করে ওদিক থেকে আসলাম, এসে ভাতটা ফ্যান ঝরালাম, ফ্যান ঝরিয়ে এই দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। তোমরা আমাকে বলতেই পারো যে কি হয়েছে, মানে অরিত্রির বাবার সাথে আমার কি হয়েছে না হয়েছে, তো এইসব কথা আমি বলতে চাই না, ঠিক আছে, আমার বলতে ভালো লাগে না। তোমরা প্লিজ এইসব বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। মাঝে মধ্যে দু একজনও কমেন্ট করো যে কোথায় থাকে দেখা যায় না, তাই তোমাদেরকে কিন্তু বললাম। তো এদিকে মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে কাঁঠালের বীজ ভাজাও হয়ে গেছে। যদি আমার সব সমস্যার কথা আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি, হয়তো আমার ভিডিও করাটাই পুরো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তো তার জন্য আমি এইসব নিয়ে আর বলতে চাই না। তো তোমরা প্লিজ জিজ্ঞাসা করবে না, তোমরা আমার বাচ্চা দুটো আর আমার কথাই শুধু জিজ্ঞাসা করবে, ঠিক আছে, এর থেকে আদার্স আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না। তো যখন যেই তেল বাজার থেকে নিয়ে আসে তখন সেই তেলই আমি মাথায় নিয়ে, আমি বলি না যে এটা নিয়ে আসতে ওটা নিয়ে আসতে, আমি কোনো কিছুই অভিযোগ করি না, কোনো কিছুই বলি না। রান্না বান্না তো হয়ে গেছে, আজকে যেহেতু একটু লেট করে ভাত বসিয়েছিলাম, তো তার জন্য রান্না করে উঠতে উঠতে তোমার তো 12:30 মতন বেজে গেছে। চলো তোমাদেরকে যেহেতু আমি বললামই যে আমাদের সম্পর্কটা কেন এরকম হয়ে গেছে, তো তোমাদেরকে একটুখানি একটা কথা বলি, একটা কথা না সরি কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কথাগুলো হলো যে আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, প্রথম কথা, ঠিক আছে, আমাদের সম্পর্ক বিয়ে হওয়ার পর 10 বছর হয়ে গেছে, আর প্রেম করে বিয়ে করেছিলাম, বুঝতে পারছো। আর প্রেম করে বিয়ে করার পরে সবাই আশা করে তার স্বামীর কাছ থেকে বা বরের কাছ থেকে ভালো কিছু, সে ভালোবাসবে আমাকে, তার কাছ থেকে আমি সব সময় ভালো কিছুই আশা করব। তো এরকমটা করে, যখন আস্তে আস্তে মানে সেই বিয়ের নতুন কাল থেকেই, ঠিক আছে, মানে পানের থেকে চুন খসলে পারে না গায়ে হাত তুলতো, ঠিক আছে, মার খেতাম, প্রচুর মার খেয়েছি, ঠিক আছে, এসব কথা আবার বলছি আমি ভিডিওর মধ্যে, যদি শুনতে পাই আমার ভিডিও করাই পুরো বন্ধ করে দেবে, কারণ উচিত কথা বললে পারে বন্ধু বেজার, বুঝতেই পারছো তোমরা। তো প্রচুর মার খেয়েছি, ঠিক আছে, আমি আমার বাবা মাকে কোনো দিনও একটা অভিযোগও করিনি যে আমাকে এরকমভাবে গায়ে হাত তুলতে জন্য, ঠিক আছে, তারপরে অভিযোগ করিনি, বাবা মাকে কোনো দিনও কিছু বলিনি, কারণ প্রেম করে বিয়ে করেছি, বাবা মাকে বলবো কি করে, বাবা মাকে বললেও বাবা মা বলবে তুই তো দেখে শুনে বিয়ে করেছিস, এই ভয়টার জন্য আমি কোনো দিনও কিছু কাউকে বলিনি। তারপরে মানুষের মন মানসিকতা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে থাকে, যার কাছে আমি ভালোবাসা পাওয়ার জন্য এসেছি, যাকে ভালোবেসে আমি এসেছি, তো সে যখন আমার সঙ্গে এরকমটা দিনের পর দিন করতেই থাকে, আমার একটা কথাও যার সহ্য হয় না, আমি ভালো কথা বললেও সে চেঁচামেচি করে, রাগ দেখায়, তেজ দেখায়। তো যখন একটা মানুষ এইসব সহ্য করতে করতে তারপরে তো বুঝতেই পারছো, আমি একটা ছেলের বউ হয়েও আলাদা খাই, তো ওই দিক থেকেও প্রবলেম, শ্বশুর শাশুড়ি মার দিক থেকেও প্রবলেম, আমি ভালো বৌমা হয়ে উঠতে পারিনি। তারপরে বুঝতেই পারছো এই সব কারণে কিন্তু আমার আলাদা হওয়া, ভালো বৌমা হয়ে উঠতে পারিনি এইসব কারণে আলাদা হওয়া। তারপরে মার খেতাম, বাবা মাকে বলতাম না কিছু। তারপরে একটা বউ যখন মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, একটা সময় এসে কেউ যখন কোথাও ভালোবাসা খুঁজতে যায়, মানে একটু প্রত্যেকটা মানুষ দেখবা একটুখানি ভালোবাসার জন্য কিন্তু মানে কেমন কাঙালের মতন করে, ছটফট করে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষই দেখবা, শুধু মানুষ না, কুকুর ছাগল গরু বিড়াল সবাই দেখবা, পশু পাখি সবাই দেখবা, যে যাকে ভালোবাসে, যেখানে যে ভালোবাসা পায় সেখানেই মানে তাকেই কিন্তু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, ঠিক আছে। তো এরকমটাই ঘটেছিল আমার জীবনে।
তারপরে কিছুদিন পরে মানে বেশ মানে বিয়ে হওয়ার 8 বছর পূর্ণ হয়ে গেছে আমার। তারপরে আমার ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়। আমি তোমাদের সঙ্গে সব কথাই শেয়ার করছি। ফেসবুকে আমার একজনের সাথে পরিচয় হয়, তো ওখানে শুধু আমরা কথা বলতাম। কথা বলতে বলতে একটা মানে কী বলবো, একটা মায়া তৈরি হয়ে যায়। বুঝতেই পারো তোমরা, আমার ভিডিও দেখলে পারে আমি কেমন স্যাড ভিডিও দিই না দিই, তো একটা মায়া তৈরি হয়ে যায়। তো এই ব্যাপারটা যে মানে বাড়ি থেকে জানতে পারে আর কি, মানে অরিত্রীর বাবাই জেনে যায় আর কি, দেখে ফেলেছিল ফেসবুকে কথা বলতাম। সেই থেকে আমার ফেসবুক করা বন্ধ, আমার ফোন নিয়ে নিয়েছিল, অনেক অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল। আমি তো চাই প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা করে বন্ধু, একটা করে বান্ধবী থাকার দরকার। বন্ধু হোক বা বান্ধবী থাকার দরকার। সব কথা কিন্তু ফ্যামিলির সাথে বা স্বামীর সাথেও শেয়ার করা যায় না, কিছু কিছু কথা আছে। তো প্লিজ এইসব নিয়ে অনেক কিছু হয়ে গেছে আমার জীবনে, অনেক কিছু ঘটে গেছে। সেই পর থেকে আমি প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হয়ে গেছি। ওই যে আমার একটুখানি ইস্যু পেয়েছিল, কিন্তু আমার জীবনে যে আগে কত কিছু ঘটে গেছে, মানে আমার সঙ্গে যে কী ঘটে গেছে, আমি কিন্তু সেগুলো আমি আমার বাবা মাকে, আমি আমার পরিবারের কাউকে যে বলিনি, এটাই আমার সবথেকে বড় দোষ। ঠিক আছে, আমাকে সবাই বলেছে পরে যে কেন তুই বলিসনি কেন, মানে এখন যে আমি বলেছি, মানে পরে যে আমি বলেছি এইসব কথাগুলো, সবাই তো আমারই দোষ খোঁজে, আমারই ভুলটা ধরে আর কি। যেহেতু আমি এরকম একটা কাজ করে ফেলেছি, তো কাজটা কেন করেছি, কিসের জন্য করেছি, সেটা কিন্তু কেউ দেখতে যাবে না। করেছি, সবাই শুধু এটাই মাথায় নেবে। সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির বউদের যদি এতটুকু দোষ পায়, তাহলে সেই জিনিসটা অনেক বড় করার চেষ্টা করা হয়। আর ছেলেরা যদি কোনো কিছু করে, তো সেটাকে সবসময় মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার আত্মীয় স্বজন বা আমাকে চেনো জানো, প্লিজ আমাদের বাড়িতে এসে এই সব নিয়ে লাগানো ভাঙানো করতে আসবে না কিন্তু। তাহলে এমনি আমার সময় ভালো যায় না, দিন ভালো যায় না, আমি ভালো থাকি না। তো প্লিজ এই সব করে আমার বাড়িতে আর অশান্তি টেনে আনবে না। আমি জানি অনেক আত্মীয় স্বজন অনেকে আমার ভিডিও দেখো, প্লিজ তোমরা কেউ ফোন করে বা কেউ সামনাসামনি বলে লাগিয়ে আমার বাড়িতে অশান্তি টেনে আনবে না। এমনি আমি ভালো থাকি না। এটাই হচ্ছে আমার জীবনের কাহিনী। এইগুলোর জন্য আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। জীবনে এই 1.5 বছর ধরে 1-1.5 বছর ধরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক বড় ঝড় আমার উপর দিয়ে গেছে। কিন্তু যত কিছু বন্ধু বান্ধব আছে, ওই ঝড়গুলো দেখে সাইড কেটে চলে যায়, সাইডে মানে পাশে এসে দাঁড়ায় না। আমি তাদের বন্ধু বলে মনে করিই না। যারা আমার ঝড় তুফান যত যাই এসেছে আমার জীবনে, আমার পাশে ছিল, তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। আর এটাই কিন্তু সারা জীবন ভাবা উচিত। যে বন্ধু, যে বান্ধবী যে বিপদ দেখলে সাইড কেটে চলে যায়, পাশ কাটিয়ে চলে যায়, কথা বলতে চায় না, এড়িয়ে চলে যায়, আমি তাদেরকে বন্ধু বলে মনে করি না। আমার জীবনে এত বড় ঝড় এসেছে জন্যই আমি মানুষ চিনতে শিখে গেছি, জানো বন্ধুরা। আমি মানুষ চিনতে শিখে গেছি যে কে কেমন, কোন মানুষটা কেমন হতে পারে। আমি সত্যি, আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে ঝড় আসা উচিত মানুষ চেনার জন্য। আশা করি আজকের পর থেকে আমার ভিডিওতে এমন কিছু কেউ বলবে না যাতে আমার খারাপ লাগে বা কষ্ট হয়। আর প্লিজ তোমরা আজকে আমার ভিডিওতে এমন কোনো কমেন্ট করো না যাতে কমেন্ট দেখে আমার ভিডিও দেখে বা আমার ভিডিওতে ঢুকে আমার এই কথাগুলো শোনে, ঠিক আছে। তাহলে হয়তো ফোনটা নিয়ে নিতে পারে বা আমার ভিডিও করা বন্ধ হয়ে যেতে পারে। প্লিজ তোমরা এই কাজটা করো না। তো এর থেকেও বড় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে বলবো যদি কোনো দিন বেঁচে থাকি, ভালো থাকি, তো সেদিনকে বলবো। আমি আজকে আর এসব নিয়ে কিছু বলতে চাইছি না। সব সময় আমার বাপের বাড়ির থেকে, আমার বাবা মা, আমাদের পরিবারের থেকে, আমার বাপের বাড়ির তরফ থেকে এটাই আমাকে বুঝিয়ে এসছে, সব কিছু মানিয়ে নিয়ে সংসার করো। তো মানিয়ে নিয়ে সংসার করো, এই কথাটা ভেবেই আমি আজ 10টা বছর পুরো পার করে ফেললাম। জানো তো, আমার গায়ে যখন হাত তুলতো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ কোনোদিনও ওকে কেউ কিছু বলতো না। আমার ঠাকুমা শাশুড়ি ছিল, তিনি কিন্তু সাপোর্ট করতো আমাকে। তিনি এখন আর নেই বেঁচে। আচ্ছা তোমরা একটা কথা বলো, গায়ে হাত তুললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমি যদি ভুল করতাম আমাকে বুঝিয়ে বলতো, কিন্তু আমাকে কোনোদিনও বুঝিয়ে বলেনি।